স্বাগতম সবাইকে সাকিবস ক্লাসরুমে। তো আজকে আমি তোমাদের সামনে ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার এবং কিভাবে সুইচ হিসেবে কাজ করে এটা নিয়ে আলোচনা করব। এবং আমি জানি যারাই আমার মানে এই এই লেখাটা লিখে সার্চ দিয়েছো, দ্য ট্রানজিস্টর অ্যাজ আ এমপ্লিফায়ার অর অ্যাজ আ সুইচ, তো যদি আমার এই ভিডিওটা কেউ এভাবে সার্চ দিয়ে পেয়ে থাকো, হতাশ হওয়ার কারণ নেই। প্লিজ একটু ভিডিওটা দেখো, আশা করি ইনশাল্লাহ আমি তোমাদেরকে এটা ব্যাখ্যা করে বোঝানোর ট্রাই করবো, এন্ড আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। চলো শুরু করি। প্রথমেই আমরা জানি এমপ্লিফায়ারটা আসলে কি। এমপ্লিফায়ার মানে হু এমপ্লিফাইজ, যে কিছু বর্ধিত করে, বিবর্ধিত করে। একটা উদাহরণের সাহায্যে বলা যায়, যেমন ধরো আমরা যখন মাইক্রোফোনে কথা কই তখন কি হয় বলতো, মাইকের মধ্যে কিন্তু ওই সাউন্ডটা অনেক জোরে শোনা যায়। কিংবা সাউন্ড বক্সের কথাও যদি আমরা কল্পনা করি, সাউন্ড বক্সের মধ্যেও কিন্তু কি হয় যে আমাদের একটা লো সিগন্যাল একটা হাই সিগন্যালে পরিণত হয়। মূলত ভোল্টেজটা মানে লো ভোল্টেজটা হাই ভোল্টেজে পরিণত হয়। তো এই কাজটা করা হয় মূলত ট্রানজিস্টর দ্বারা, এবং ট্রানজিস্টর এটা তার মধ্যে এমনভাবে মানে ডিজাইন করা থাকে, ওইখানে এমপ্লিফায়ার সংযুক্ত থাকে। তো এবার আমরা দেখব যে কিভাবে একটা ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। চলো শুরু করি। তো প্রথমেই আমরা এই জিনিসটাকে বোঝার জন্য একটা এনপিএন ট্রানজিস্টর নিব, এনপিএন। এবং তোমাদেরকে মনে রাখতে হবে, খুবই ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য অলওয়েজ এনপিএন ট্রানজিস্টর নিব, এবং সেটা কমন ইমিটর সার্কিট নিব। দুইটা রিকোয়ারমেন্ট যদি প্রশ্নের মধ্যে আসে, কিভাবে একটা ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, প্রথমে কি করতে হবে, মাথার মধ্যে কি আনতে হবে, জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিব এবং কমন ইমিটার নিব, এবং আমাদের বইয়ের মধ্যে এই সার্কিটটা দিয়ে ব্যাখ্যা করা আছে। সুতরাং আমরা এটাই শিখব, ঠিক আছে। এখন দেখো, যদি আমরা নেই এনপিএন ট্রানজিস্টর এবং কমন ইমিটার, তাহলে অফকোর্স আমরা এটাকে এভাবে ড্র করব। খেয়াল করো, এবং আমি তোমাদেরকে এই সার্কিটগুলো কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখিয়েছি। যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা ইনশাআল্লাহ পারবে। তো এখন আমরা জানি এটা হবে এখন ই মানে ইমিটার, কারণ কমন, আর এটা হবে সি এবং এটা হবে বি। কেন এমন হয় ব্যাখ্যা আমি আগের ক্লাসে দিয়েছি। এখন আমরা জানি যদি এটা এনপিএন হয় তাহলে বেস দিয়ে কারেন্ট ঢুকে এমিটার দিয়ে বের হয়, এবং ই এর দিক আর সি এর দিক সেম হয়, ঠিক আছে। এটা ঢুকতেছে, এটা বের হইতেছে। এখন আমরা এখানে এখন ব্যাটারি সংযোগ দেব। তো আমরা ব্যাটারি সংযোগটা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, অথবা আমরা এটাকে এখানে না দিয়ে বোঝানোর সুবিধার জন্য আমরা এইখানে ব্যাটারিটাকে সংযোগ দিই। একই কথা কিন্তু, কারণ তার বা লাইন কিন্তু একটাই, ঠিক আছে। এবং এটাকে এখানে সংযুক্ত করি। তাহলে এই দেখো ব্যাটারি সংযোগ দিয়ে দেই। দেখো এটা যেহেতু কারেন্টটা এদিকে ফ্লো হচ্ছে, তার মানে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। আমি সার্কিট অঙ্কন করে শিখাইছি গত ক্লাসে। এখন খেয়াল করো, এখন আমাদের এমপ্লিফায়ারটা কি হিসেবে কাজ করে বলো তো, বিবর্ধক হিসেবে কাজ করে। অর্থাৎ সে একটা লো সিগন্যালকে হাই সিগন্যালে পরিণত করে। তো কথা হচ্ছে যে এখন আমাদের তো ইনপুটের মধ্যে একটা সিগন্যাল দিতে হবে, লো সিগন্যাল, তারপরে আমরা আউটপুটে যে কি পাবো, হাই সিগন্যাল পাবো। এবং আমরা জানি যে কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করে হচ্ছে কে বলতো, বেস, আর আউটপুট হিসেবে কাজ করে হচ্ছে কালেক্টর। মানে আমরা কালেক্টর থেকে আউটপুট পাবো, অর্থাৎ আমরা লো সিগন্যালটাকে ঢুকাবো হচ্ছে বেস দিয়ে, আর হাই সিগন্যালটাকে পাবো হচ্ছে কালেক্টর দিয়ে, ঠিক আছে। তার মানে আমরা যদি ধরে নেই যে আমাদের এই সি এর কারেন্টটা হচ্ছে মানে আউটপুটের কারেন্টটা হচ্ছে আইসি হবে, ঠিক আছে, আর ইনপুটের কারেন্টটা হচ্ছে আইবি, ঠিক আছে। এখন আমাদের এখনো পর্যন্ত কিন্তু আমরা সিগন্যাল দেই নাই। এখন অনেকে বলতে পারো, ভাই এই যে সিগন্যাল দিয়েছি তো, যে এখানে ব্যাটারি সংযুক্ত করছি, ভাই আমি তো বলছি যে মাইক্রোফোনে কথা বলবো, সেটা মাইকে শোনা যাবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতেছি। সুতরাং আর সিগন্যাল হইতে হইলে অফকোর্স ওইটাকে এসি উৎস হইতে হয়। তার কারণটা কি, কারণ ডিসি উৎস তো একমুখী, দিক পরিবর্তন করে না।
আর সিগন্যাল হইতে হলে কিন্তু দিক পরিবর্তন করতে হয়, ওয়েভ, ঠিক না? তো অফকোর্স এখন আমাদেরকে কি করতে হবে, একটা এসি উৎস লাগাতে হবে। সেই এসি উৎসের সাথে মানে কারেন্টের সাথে মাইক্রোফোনের অ্যাড করে সেই মাইক্রোফোনতে বলবো হ্যালো হ্যালো হ্যালো, মাইকের মধ্যে এটা বিশাল বড় হয়ে শোনা যাবে, ঠিক আছে? তো এখন ধরো আমাদের এই হচ্ছে আমাদের ইনপুট, তো ইনপুট লাইন হচ্ছে বি, তাহলে অফকোর্স আমরা বি থেকে একটা তার টানবো আর এখান থেকে একটা তার টানবো। এখন এইখানে আমরা কি করব বলো তো, আমরা এখানে আমাদের এসি উৎসটাকে সংযুক্ত করে দিব এবং এসি উৎসের মধ্যে কি লাগাবো, মাইক্রোফোন লাগাবো। এই ধরো আমাদের মাইক্রোফোনটা, আমি যেভাবে ড্র করতেছি তোমরা ঠিক ওইভাবে ড্র করবে এবং যেভাবে ব্যাখ্যা করতেছি ঠিক ওইভাবে একটু বুঝো, দেখো আসলে তুমি ফিল করতে পারবে। এই হচ্ছে আমাদের এসি উৎস, এসি উৎসের সাথে এই মাইক্রোফোন অ্যাড করে দিয়েছি। তাহলে এখানে আমি বলবো হ্যালো, লো সিগন্যালে এখানে বিশাল বড় সিগন্যাল হবে। তাহলে অফকোর্স এখানে আমাদের একটা আউটপুটের লাইন টানতে হবে। ধরো আমাদের এই বাসার মধ্যে আমি এখানে মাইক্রোফোন সেট করতেছি, এটা আমাদের ইনপুট, এটার সাথে আমার ট্রানজিস্টরের অ্যাড আছে। ট্রানজিস্টর মানে যে বক্সটা, ঠিক আছে, মাইকের যে বক্সটা থাকে ওটার ভিতরে ট্রানজিস্টর। তাহলে এই হচ্ছে আমাদের এসির মাইক্রোফোন, এই হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে? সেই বক্স থেকে একটা লাইন নিব আমরা কই, ছাদের উপরে মাইকের সাথে। তাহলে ধরো এই হচ্ছে আমাদের বক্সের ভিতরে ট্রানজিস্টরটা আর এই হচ্ছে আমাদের, আমরা এই তার দিয়ে আউটপুটটা পাবো। তাহলে এই তারটা হচ্ছে আমরা এই বক্সের থেকে নিলাম, তারটা নিয়ে ছাদের উপরে নিলাম, নেওয়ার পরে ধরো এখানে আমরা এখন একটা মাইক সেট করে দিব, ঠিক আছে? এবং মাইকটাও কি একটা এসি উৎসের সাথে কিন্তু সংযুক্ত হইব। তাহলে এই হচ্ছে ধরো আমাদের মাইক, ওকে? দেখো বুঝতেছো কিনা? তাহলে তুমি এখানে বলবে হ্যালো আর এখানে শোনা যাবে হ্যালো, মানে এখানে লো সিগন্যাল, এখানে বিশাল একটা সিগন্যাল হবে। এই হচ্ছে সার্কিট ড্র করার নিয়ম। এখন ব্যাখ্যাটা দিতেছি, খেয়াল করো কিভাবে লো সিগন্যালটা হাই সিগন্যাল হয়। আমি আশা করি বুঝতেছো। এই যে ট্রানজিস্টর, এটা কিন্তু যে বক্সের মধ্যে থাকে, মানে ওই যে কি বলা হয়, মানে মাইকের যে বক্সটা থাকে, তোমরা যারা মসজিদে গিয়েছো ওখানে দেখেছো না, যেখানে মাইক ফিট করা থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমাদের ইনপুট কারেন্ট কিন্তু আইবি আর আউটপুট আইসি। সার্কিটটা আরেকটু ড্র করা বাকি আছে। আমরা সব সময়, দাঁড়াও এটাকে একটু ছোট করে রাখি, আমরা সব সময় এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করব, রোধ, ঠিক আছে? কি ইউজ করব বলো, একটা রেজিস্ট্যান্স ইউজ করব। তার সুবিধাটা কি আমরা একটু পরে বলতেছি। তারপরে ইনপুটের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স, মানে এই মাইকের জন্য একটা রেজিস্ট্যান্স, কারণ এটা অনেক যদি বেশি বলতেছো এটা একটু বাধা দিয়ে ফেলবে। আর এইখানে ধরো আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করি, ঠিক আছে? তাহলে ধরো এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরবি, যেটা বেস, আর এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আরসি, ঠিক আছে? আর আমরা এখন দেখো এটা আমাদের এসি সিগন্যাল। ধরো আমরা জানি এসি সিগন্যালের কিছুক্ষণ পর পরই কি হয়, দিকটা পরিবর্তন হয়। প্লাস যদি উপরে থাকে, নেগেটিভ নিচে থাকে, আবার পরক্ষণেই নেগেটিভ উপরে যায়, পজিটিভ নিচে আসে। তো ধরো আমরা যখন সিগন্যালটা পাঠাচ্ছি প্রথমবারে এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে এই সিগন্যালটা যদি প্লাস মাইনাস হয় তাহলে এটা হবে মাইনাস প্লাস। কেন সেই ব্যাখ্যাটা পরে দিতেছি, কেন মাইনাস প্লাস হয় তার ব্যাখ্যায় পরে আসতেছি। আচ্ছা এখন আমরা একটু তাকাই, একটু খেয়াল করো ভাইয়ারা, দেখো এটা তো পজিটিভ, তাহলে এখানে কি হবে বলো তো, কারেন্টটা তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হয়। তাহলে কারেন্টটা যখন এই জায়গায় আসবে তখন দেখবে যে এখানে দুইটা তার, এদিকেও একটা তার এদিকেও একটা তার, তখন তো কারেন্টটা এদিকে কিছু ফ্লো হবে এদিকেও কিছু ফ্লো হবে। কিন্তু এখানে যদি ফ্লো হইতে হয়, এখানে যদি কিছু কারেন্ট ফ্লো হয় তাহলে কি হবে বলো তো, এখানে একটা এসি উৎস আছে, তাহলে এটা ডিসি এটা এসি। আমরা জানি কখনো ডিসি আর এসি একত্রিত হতে পারে না। এসি লাইন আর এসি লাইন একত্রিত হতে পারে, ডিসি লাইন একত্রিত হতে পারে, অথবা এসি কে কনভার্ট করে ডিসি তে নিয়ে আমরা কাজ করতে পারি। এমন কখনো হবে না যে একটা এসি লাইন একটা ডিসির সাথে সংযুক্ত। তাহলে এখান থেকে তো কারেন্টটা তো এদিকে যাচ্ছে, তাহলে কারেন্টটাকে বাধা দিতে হবে, উই হ্যাভ টু ক্রিয়েট এ ব্যারিয়ার। তো এই ব্যারিয়ারটা কে তৈরি করবে, আমরা এখানে একটা ক্যাপাসিটর ইউজ করে দিব। ক্যাপাসিটরের কাজ কি বলো, ক্যাপাসিটরের কাজটা কি, আমরা জানি ক্যাপাসিটরের দুইটা প্লেট থেকে, আমি একটু সামান্যভাবে ব্যাখ্যা করতেছি, এই পাশে থাকে প্লাস প্লাস, এই পাশে থাকে মাইনাস মাইনাস। তো যখনই এই পাশের প্লাসের কারেন্টগুলো মানে হোলগুলো যাবে, তখন এই যে এখানে থাকা যে প্লাসগুলো বাধা দিবে, বাধা ক্রিয়েট করার পরে সে এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হবে এখানে না যে ক্যাপাসিটরের কারণে না যে সে সরাসরি কোথায় যাবে, এই বেজের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের কাজ। সেম কারেন্ট এখানে তুমি আউটপুট কার থেকে যাচ্ছ, কালেক্টরের থেকে,
কিন্তু এইখানে যে ব্যাটারিটা আছে তার কারেন্টটা তো উচিত হচ্ছে যে এটা এভাবে এখানে ফিরে আসা, এখানে ফিরে আসতে পারে। তো এখানে কি উৎস? ডিসি উৎস, এসি উৎস। কারেন্টটা যখন এখান থেকে ফ্লো হবে এখানেও তো যাইতে পারে, এখানে গেলে কোনো সমস্যা নেই। এখানে গেলে কি সমস্যা? ডিসির সাথে এসির সাথে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে একটা কি করতে হবে বলো তো? একটা ক্যাপাসিটর ইউজ করে দিতে হবে। সার্কিটটা আপাতত ড্র করা শেষ। যদি পরীক্ষার মধ্যে আসে ট্রানজিস্টর, এবং কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই আসবে। আমি দেখলাম যে আমাদের এই যে সেন্টার পরীক্ষার মধ্যে এবার কোশ্চেনের মধ্যে আসছে, সুতরাং এটা আসবেই যে ট্রানজিস্টর কিভাবে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে। দেখো সার্কিট ড্র করা শেষ, আশা করি কিভাবে ড্র করছে এটা বুঝছো। এইবার কিভাবে এই ট্রানজিস্টরটা এই লো সিগন্যালটাকে হাই সিগন্যালে পরিণত করে সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করব। তার আগে একটু পেছন থেকে ঘুরে আসি, চলো। এখন দেখো আমরা যদি এই ট্রানজিস্টরটাকে একটু আপডেট করে অঙ্কন করি, এই ধরো আমাদের সিলিকনের ক্রিস্টাল, বুঝে কিন্তু এটা হচ্ছে এন টাইপ ডোপিং, এটা হচ্ছে পি টাইপ ডোপিং, এটা কিন্তু এন টাইপ ডোপিং। এখানে কিন্তু টোটাল দুইটা ডায়োড আছে, এন পি পি এন। তখন এই পিপি মিলে একটা স্তর হয়ে যায়, কারণ দুইটাই পি, এন পি পি এন। কিন্তু এই পিটাকে আমরা এমন ভাবে ফেব্রিকেট করব যাতে করে এটা খুব চিকন হয়। এবং কেন এটা করব তার কারণটা আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি, সুতরাং আর বলবো না। এখন দেখো আমাদের এই যে এন টাইপ, আমরা জানি এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রন দিয়ে দিলাম, ইলেকট্রনকে ধরে নাও এখানে ইলেকট্রন আছে 100টি, ধরে নাও, ধরতে তো সমস্যা নেই, ধরে ফেলা। তারপরে আমরা জানি এখানেও মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আমরা এমন ভাবে ফেব্রিকেট করব যাতে করে এইখানে বেশি ইলেকট্রন থাকে অথবা সমান ইলেকট্রন থাকে। ধরে নাও এখানেও 100টা ইলেকট্রনই আছে, ধরে নাও, অথবা 100 চেয়ে বেশি আছে, নো প্রবলেম। আর এইখানে জানি মেজরিটি চার্জ ক্যারিয়ারকে হোল দিয়ে দাও, হোলকে। এটাকে বোঝার জন্য এটাকে বোঝাচ্ছি। দেখো এইবার আমরা জানি এন পি এন ট্রানজিস্টরের ক্ষেত্রে এই পাশকে এমিটার বলা হয়, এটাকে বেস বলা হয়, এটাকে কালেক্টর বলা হয়। and we know that we have to connect emitter in forward bias. That's why এখানে আমাদের কি করতে হবে বলতো? এই হচ্ছে নেগেটিভ প্রান্ত, এই হচ্ছে পজিটিভ প্রান্ত, দিলাম যোগ করে। আপাতত এতটুকু যোগ করি, দেখি কাহিনীটা কি হয়। একটু খেয়াল করো তো, যেহেতু এখানে দুইটা ডায়োড আছে তার মানে দুইটা ডিপ্লেশন লেয়ার আছে। এইখানে একটা ডিপ্লেশন লেয়ার, দেখো 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 একটু দেখো, এই হচ্ছে হোলগুলো, এটা পিটার, এই একটা ডিপ্লেশন লেয়ার, আবার এই পিএন এর ক্ষেত্রে আরেকটা ডিপ্লেশন লেয়ার। আমরা এটাকে একটু নীল কালি বা কালো নীল কালি দিয়ে দেখাই, ওকে? দেখো এই হচ্ছে আমাদের আরেকটা ডিপ্লেশন লেয়ার, একটা ডিপ্লেশন লেয়ার, একটা ডিপ্লেশন লেয়ার। তো যখন আমরা এই এনপিটাকে ফরওয়ার্ড বায়াসিং এ লাগাবো, এবং আমরা এটা জানি যে ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে, তাহলে এখানের ইলেকট্রনগুলো যখন ধাক্কা দিবে এই ইলেকট্রনগুলোকে, এই ডিপ্লেশন লেয়ারের বিস্তারটা কমে যাবে অথবা ভেঙেই যাবে, এবং ইলেকট্রনগুলো আপসে করে প্রবাহিত হয়ে এইখানে চলে আসবে। ধরে নাও 100টা ইলেকট্রন থেকে এই পি এর মধ্যে 95 ইলেকট্রন চলে আসছে, 100টার মধ্যে 95টা ওই চলে আসছে এই যে পি এর মধ্যে আর কি, এই যে এই লেয়ারের মধ্যে, পি এর লেয়ারের মধ্যে চলে আসছে। চলে আসার পরে কি হবে? ইলেকট্রনগুলো দুইটা পথ পাবে, একটা হচ্ছে এই লাইনটা, আর একটা হচ্ছে এই এন এর ভিতরে। এই ইলেকট্রনগুলো দেখবে এই এন এর মধ্যে এবং পি এর মধ্যে আরো একটা ডিপ্লেশন লেয়ার আছে, এবং সেটাকে ব্যাক করার মতো প্রয়োজনীয় শক্তি তার নেই। তখন কি করবে? এই 95টা ইলেকট্রনের মধ্যে ধরে নাও 5টা ইলেকট্রন এখান দিয়ে প্রবেশ করে ফেলবে। এই 5টা ইলেকট্রনই বারবার এখানে ঘুরবে, আর বাকি 90টা ইলেকট্রন এখানে জমা আছে। এই 5টা ইলেকট্রন বারবার এই তার বেয়ে ঘুরে 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 সে আর জায়গা পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, এখানে ঘুরতেছে, এখানে ঘুরতেছে। এখন আমরা বিদ্যুৎ পাওয়ার জন্য কি করব? আউটপুট পাওয়ার জন্য আউটপুট সি এর মধ্যে পাবো। তাহলে আমরা বুদ্ধি করে কি করব? এই সিটাকে আমরা
এখানে রিভার্স বায়াসে সংযুক্ত করে দিব। এবং আমরা জানি রিভার্স বায়াসের ক্ষেত্রে সংযুক্ত করতে হলে এটাকে পজিটিভ প্রান্ত বানাইতে হবে, এটাকে নেগেটিভ প্রান্ত বানাইতে হবে। এইবার খেলা দেখো, 100টা ইলেকট্রন এখানে ছিল, 95টা পি এর মধ্যে ঢুকছে, 95টা পি এর মধ্যে ঢোকার পরে 5টা এখান থেকে ধরো বের হয়ে এসে ঘুরতেছে, আর 90টা এখানে কি আছে বলো, 90টা কিন্তু মানে পি এর মধ্যে এখন টোটাল 90টা ইলেকট্রন স্টোর আছে, ঠিক আছে। আর এই এন এর মধ্যে আমরা ধরে নিয়েছিলাম 100টা ইলেকট্রন আছে। এখন খেয়াল করো, যখনই এখানে রিভার্স বায়াসে সংযুক্ত করা হবে, মনে রাখতে হবে এই ব্যাটারির তুলনায় এই ব্যাটারিটাকে অনেক বেশি ভোল্টেজের লাগাইতে হবে। তো এইখানেও তো অসংখ্য ইলেকট্রন আছে, তখন কি হবে বলো তো, এই 5টা ইলেকট্রন এখানে ঘুরতেছে ঠিকই, আর এইখান থেকে ধরো 100টা ইলেকট্রন প্রডিউস হলো, ধরে নাও কোটি কোটি ইলেকট্রন প্রডিউস হয়, আমি 100টা দেখাইতেছি। তখন এই 100টা ইলেকট্রন কি করবে, এই তার বে উঠবে, উঠার পরে কি হবে বলতো, এই 5টা এদিকে ঘুরতেছে আর এই 100টা এভাবে ঘুরতেছে। তখন এই 100টা যখন এখানে আবার একটা ঠেলা মারবে, তখন এখানে তো ছিল 90টা, এখানে ঠেলা মারলো আরো 100টা, টোটাল 90 প্লাস 100 হইল কত, 190, ঠিক আছে। এই 190 ইলেকট্রন যখন সম্পূর্ণটা এখানে ঢুকবে, ঢুকার পরে এখানে যে ডিপ্লেশন লেয়ার আছে তখন বাবাজি ভেঙে যাবে। তার কারণটা কি, এতক্ষণ ওই 90টা ইলেকট্রন প্রয়োজনীয় পরিমাণ শক্তি পায় নাই, যখনই এইখান থেকে আরো 100টা ইলেকট্রন ধাক্কা মারছে তখন ওই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে গিয়ে সম্পূর্ণটা এই এনের মধ্যে এসে পড়বে। তাহলে কি হইলো বলো, আগে ছিল 90, এখান থেকে বলে 100, আর এখানে আগে ছিল 100, টোটাল হইলো 90 প্লাস 100 প্লাস 100, তার মানে টোটাল হইলো 290। এটা আমি তোমাদের হিসাবের জন্য বলতেছি। এই 290 ইলেকট্রন কি হবে, আবার দেখো এই প্লাস কি হবে, এই ইলেকট্রনগুলোকে টান মারবে, তখন কি হবে, ওই 290 ইলেকট্রনটা আবার এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তার মানে কি হলো, আলটিমেটলি দেখো তুমি ইনপুট করেছিলে কত 100, আউটপুটে পাইছো কত 290, তাহলে তুমি কত বেশি পাইছো ইলেকট্রন। ধরে নাও 100 ইলেকট্রন মানে হচ্ছে 100 ভোল্ট, আর 290 ইলেকট্রন মানে 290 ভোল্ট, তার মানে তুমি 100 ভোল্ট ইনপুট করে তুমি পাইছো 290 ভোল্ট। লো সিগন্যাল হাই সিগন্যাল হইলো কিনা বলো, হয়েছে কিনা বলো। আমি যে কনসেপ্টটা বুঝাইলাম ঠিক কাহিনীটা বাস্তবে এরকমই ঘটে। ঠিক এই কাহিনীটাকেই আমরা এখানে বড় করে রাখছি, এই কাহিনীটা এখানে ঘটবে। চলো এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করি। দেখো কি কাহিনী হয়, এটা যখন পজিটিভ এটা যখন নেগেটিভ, তখন সিগন্যালের গ্রাফটা কেমন হবে, হাফ ওয়েভটা এরকম হবে না, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, মানে রেফারেন্স লাইন থেকে উপরে হবে। দেখো আমরা আউটপুটের লাইনটা দেখি, ইনপুটের লাইনটা, আউটপুটের লাইনটা এখন দেখি, খেয়াল করে কিন্তু একটু দেখো কি হবে। আমরা এটাকে বোঝার জন্য এখন আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এইখানে যদি আমরা এখন ধরো এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট ধরে নাও, আর এই যে এসি কারেন্ট দিয়েছি এটা সিগন্যাল কিন্তু খুব লো দেওয়ার কথা, তাহলে ধরো এটার হচ্ছে 1 ভোল্ট, তাহলে কি হবে বলো তো, এই 5 ভোল্ট আর এই 1 ভোল্ট মিশে গিয়ে টোটাল 6 ভোল্ট প্রবাহিত হবে এই লাইনটা দিয়ে। 6 ভোল্ট প্রবাহিত হওয়ার পরে এইখান থেকে তো ইলেকট্রন এখানে আসবে, ধাক্কা মারবে, ধাক্কা এই যে একটু আগে দেখাইলাম, মানে এখান থেকেও কিছু ভোল্টেজ আসবে, এই ভোল্টেজ সম্পূর্ণ মিলে আবার কি হবে বলো তো, এই পজিটিভে আসবে। তার মানে এখানে আমরা একটা কারেন্ট পাবো খুব হাই ভোল্টেজের। কেমনে পাই, যে একটু আগে দেখাইলাম, তুমি ধরে নাও 6 ভোল্ট মানে হচ্ছে 100টা ইলেকট্রন ধরে নাও, তাহলে 6 ভোল্ট যদি এখানে প্রবাহিত হয়, এখানে প্রবাহিত হলো 100 ভোল্ট, আর ধরো এখান থেকে আমার 100 ভোল্ট ইলেকট্রন প্রবাহিত হলো, মানে 100টা ইলেকট্রন, আর 100টা ইলেকট্রন মানে কত হলো 100টা, ঠিক আছে। তো টোটাল কত হলো 200, ঠিক আছে। এই 200 যখন এই দেন দিয়ে প্রবাহিত হবে, সি এর মধ্যে ধরো আরো 100 আছে, তাহলে টোটাল কত হলো 100 যোগ 100 যোগ 100, টোটাল হলো 300 ভোল্ট। তাহলে তুমি 100 ভোল্ট ইনপুট করার পরে সি এর মধ্যে যাওয়ার পরে তুমি আউটপুট পাচ্ছ 300 ভোল্ট। একটা লো সিগন্যাল একটা বৃহৎ সিগন্যালে পরিণত হইলো কিনা, যদি আমরা এই কনসেপ্ট দিয়ে বুঝতে চাই, আবার বলতেছি, তুমি ধরে নাও এটা 5 ভোল্ট এটা 1 ভোল্ট, এখানে মিলে প্রবাহিত হলো 6 ভোল্ট, মানে বুঝাচ্ছি আর কি। তুমি ধরে নাও 6 ভোল্ট মানে ধরে নাও 100টা ইলেকট্রন, এখান থেকে ধরো 100টা ইলেকট্রন গেল 200টা, এটা দিয়ে এখানে গেল, সি এর মধ্যে আছে 100, টোটাল গেল 300, তুমি ইনপুট করছিলে কত 6 ভোল্ট, মানে 6 ভোল্ট থেকে ধরো তুমি 100টা ইলেকট্রন মনে করতেছো, তার মানে তুমি ইনপুট করছো 100 ইলেকট্রন, পাইছো 300 ইলেকট্রন, লো সিগন্যাল হাই সিগন্যালে পরিণত হলো।
এবার একটু দিকটা এবার তুমি শিওর হইলা তো যে লো সিগন্যাল কিভাবে হাই সিগন্যালে পরিণত হইছে। মানে তুমি এখানে বলছো হ্যালো আর এখানে বলছো হ্যালো, মানে এটা 3 গুণ হয়ে গেছে। ঠিক আছে, এখন দিকটার দিকে তাকাবো যে আসলে এটার মধ্যে তো আমরা এখন শিওর হয়ে গেলাম যে আসলে এভাবে বর্ধিত হয়, কিন্তু কারেন্টটার দিকটা কোন দিকে, লুপটার দিকে তাকাই। এটার সিগন্যালটা কিন্তু কি ছিল, পজিটিভ দিকে নেগেটিভ, মানে পজিটিভ দিক। এবার আমি এখানের দিকে যদি একটু কিরশফের লটা অ্যাপ্লাই করি, এই যে এই লুপটার মধ্যে, এই লুপটার মধ্যে খেয়াল করো, এই লুপটার মধ্যে কিরশফের লটা অ্যাপ্লাই করি। আমরা জানি কিরশফের ল কি ছিল, বলো কিরশফের ল কি ছিল। আমরা যদি এটাকে ধরি তাহলে ধরো এখানে একটা ভোল্টেজ পাচ্ছি, ধরো আমরা আমাদের আউটপুটের ভোল্টেজটা হচ্ছে বি, আর ইনপুটের আমাদের যে ভোল্টেজটা সেটা হচ্ছে বিআই, বা এটাকে ধরি বি আউটপুট বা বি নট যেটাই বলি না কেন। তাহলে আমাদের এটা হচ্ছে বি নট, তারপরে এখানে যেহেতু নেগেটিভ পাচ্ছি তার মানে মাইনাস, এখানে কি আছে বলো, এখানের যে ভোল্টেজটা সেটাকে ধরতেছি ধরো আমরা বিসি ধরতেছি। ঠিক আছে, তাহলে কি হবে মাইনাস বিসি, তারপরে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি আর সি। তাহলে এটাকে যদি আমরা ভোল্টেজে পরিণত করতে চাই তাহলে আইসি, এই আরসি এর মধ্যে দিয়ে কিন্তু এই যে আইসি প্রবাহিত হয়, কারণ এই কারেন্টটাই কিন্তু আসলে কি এই আরসি এর মধ্যে গিয়ে মাইকের মধ্যে গিয়ে মিলিত হয়ে আইসি হয়, মানে দুইটাই কিন্তু আইসি। তুমি আবার মনে করো না যে এই মাইক আর এটা কিন্তু মানে সমান্তরাল সংযোগে, আমি বোঝাচ্ছি যে এটা আসলে এটা রেজিস্ট্যান্সটা, তার মানে কিন্তু আলটিমেটলি এই আরসি এর মধ্যে কিন্তু আইসি প্রবাহিত হয়, তাহলে আইসি ইনটু আরসি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা যদি আমরা কিরশফের ল শিখছি কিন্তু গত ক্লাসে, মানে গত অধ্যায়ে, এই হচ্ছে বি আউটপুট ইজ ইকুয়াল টু কি বলতো, বিসি মাইনাস আইসি ইনটু আরসি। একটু আগে দেখলাম যে আমরা আইসির মানটা অনেক বেশি পাইছি, এখানে আইবি ইনপুট করার পরে আইসির মান বেশি হয়েছে, আইবিটাকে ইনপুট করার পরে আইসি এর মানটা অনেক বেশি হয়েছে, মানে একটা লো সিগন্যাল একটা হাই সিগন্যাল হয়েছে, মানে আইসি এর মানটা বেড়ে গেছে। সূত্রের মধ্যে বলতেছে আইসি আর বি নট পরস্পর সমানুপাতিক, তাহলে বি নটটাও বৃদ্ধি পাবে, কিন্তু তাকাই দেখো সামনে একটা মাইনাস আছে, তার মানে বৃদ্ধি পেলেও এটা নেগেটিভ হওয়ার কারণে আমাদের এই সিগন্যালটা ছিল এরকম, ইনপুটের সিগন্যালটা এরকম ছিল, কিন্তু আউটপুটের যে আইসি সিগন্যাল তার সামনে মাইনাস হওয়ার কারণে এটা এরকম হবে। আইবি এর তুলনায় আইসি কিন্তু অনেক বড়, আইবি তে পাইছিলাম 100 ইলেকট্রন ঢুকাইছিলাম, আর আইসি তে পাইছি 300 ইলেকট্রন, তাহলে আইসি এর তুলনায় আইবি এর তুলনায় আইসি অনেক বড়, মানে এটাকে যদি আমি আইবি ধরি তাহলে এটার তুলনায় এটা অনেক বড় হইতে হবে সিগন্যালটা, বাট দিকটা ভিন্ন। কেন, কিরশফের ল থেকে দেখা যায় আইসির সামনে একটা মাইনাস পড়ে গেছে, তার মানে এটা নেগেটিভ, কিন্তু ম্যাগনিটিউড বা এমপ্লিটিউড বা ভ্যালু মানে মান এটার তুলনায় অনেক বড়, এই কারণে সিগন্যালটা নেগেটিভ বাট অনেক বড় হয়েছে। এই গেল অর্ধ ওয়েভ। চলো আমরা এবার এটাকে নেগেটিভ করে দেই আর এটাকে আমরা পজিটিভ বানিয়ে দেই, তাহলে কি হবে, তাহলে হবে দেখো, ধরো তখন এটা 1 ভোল্ট না হয়ে এটা হইছে -1 ভোল্ট, তাহলে যদি -1 ভোল্ট হয়, খেয়াল করে কিন্তু, তাহলে যদি এটা -1 ভোল্ট হয়, যদি এটা -1 ভোল্ট হয়, টোটালি কত কারেন্ট যাবে, এখানে 5 ভোল্ট এখানে -1 ভোল্ট, তখন কিন্তু 4 ভোল্ট যাবে। তো 4 ভোল্ট যাক আর যাই যাক, এটা যদি কমে যায়, আমি ইনপুট কমালে কিন্তু আমার আউটপুট কমবে, মানে আমি যদি আইবিটাকে একটু কমাই দিছি না, এখন কমে গেছে না, কারণ এটা -1 গেছে, কারণ ওভার চিহ্ন পাল্টে গেছে, কারণ আমরা জানি তো এসি বারবার কি করে দিক পরিবর্তন করে, তো দিক পরিবর্তন করার কারণে এখন এটা নেগেটিভ এটা পজিটিভ, মানে এটা -1 ভোল্ট, -1 ভোল্ট মানে এই না মানটা সেম, মানে মাইনাস দা বুঝলাম যে মানে দিকটা ভিন্ন, তাহলে এটা এখন 5 -1 টোটাল 4 হয়ে এটা প্রবাহিত হবে। তাহলে আইবি যেহেতু কমে গেছে 4 হইছে, আগে ছিল 6, তাহলে আইসিটাও এখন কিন্তু কমে যাবে, কিন্তু আইসি কমা মানে এই না, আইসি কমে যাওয়া মানে এইটা না যে আইবির তুলনায় আইসি কমে গেছে। এখন কি হবে বলো, ওই সময় হয়তো আমরা যদি 4 ভোল্ট দিতাম, ধরো আইসির মান পাইতাম তখন 8 ভোল্ট ধরে নাও, এখন আমরা আইসি এর মান পাবো -8 ভোল্ট, কিন্তু এই আইবি কমা মানে আইসিও কমা, ঠিক আছে, কিন্তু মানটা কিন্তু বেশি, সামনে মাইনাস মানে দিকটা পরিবর্তন হয়েছে, তাহলে মাইনাস আর এই মাইনাস তখন হয়ে যাবে প্লাস, তার মানে আইসি আপাত দৃষ্টিতে কমে গেছে মানে এই না তার মান কমে গেছে, সে নেগেটিভ হয়ে গেছে, দিক পরিবর্তন হয়ে গেছে, তাহলে আইসির মান
বেড়ে গেছে, দিক পরিবর্তন হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে এখন কি পজিটিভ, তার মানে আইসি বেড়ে গেছে, তার মানে বিটা বেড়ে যাবে, কিন্তু দিকটা কোন দিকে, পজিটিভ দিকে, তার মানে এইবার সিগন্যালটা হবে এই যে এরকম, বুঝতেছ? তার মানে আমরা যদি এখন এইটার সিগন্যালটাকে প্রথমে নেগেটিভ রাখতাম পরে পজিটিভ রাখতাম, মানে এরকম এরকম হইতো, তখন এটা হইতো আবার কি রকম, এইরকম আর এরকম, মানে এটা এটার উল্টা হইতো। এই হচ্ছে আমাদের কিভাবে একটা ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসেবে কাজ করে। একটু সামারাইজ করে দিই, সার্কিটটা কিভাবে অঙ্কন করছে মনে আছে? পারলা? ব্যাখ্যাটা কিভাবে দিবা? একটা এসি উৎস সংযুক্ত করলাম, করার পরে কি হলো যে আমাদের এসি উৎস সংযুক্ত করার পরে ডিসি এবং এসি কে আলাদা করার জন্য আমাদেরকে একটা কি ইউজ করতে হয়েছে, একটা ক্যাপাসিটর ইউজ করতে হয়েছে। তারপরে এই এসি থেকে কারেন্ট ডিসি কারেন্ট মিলিত হয়ে এখানে গিয়ে এখানে আইসি এর মানটা কিভাবে বেড়ে গেছে আমি এই যে এখানে ব্যাখ্যাটা দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই ব্যাখ্যাটা তোমরা দিবা। তো বেড়ে যাওয়ার পরে কি হয়েছে, এখানে আমরা লো ভোল্টেজ হাই সিগন্যালে পরিণত হয়েছে, কিন্তু কিরশফের ল থেকে দেখা যায় এখানে একটা মাইনাস পড়ে গেছে, এই যে আলটিমেটলি এখানে মাইনাস হয়েছে। তো মাইনাস হওয়ার কারণে এটার মান বাড়া মানে এটার মান বাড়া, তবে দিকটা ভিন্ন। এই কারণে এটা যদি এরকম হয় এটা হচ্ছে এরকম, মানে ইনপুটে তুমি সিগন্যাল দিছো এরকম, আউটপুটে সিগন্যাল দেওয়া হয়েছে এরকম, বড় ভাবে উল্টা। তারপরে যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, মানে এটা 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 এখন নেগেটিভ আর এটা এখন পজিটিভ, তাহলে কি হয়েছে, তাহলে হয়েছে যে আসলে তখন মানটা আসলে বাড়ছে ঠিকই, এখানে হয়তো ইনপুট কম হয়েছে, ইনপুট কম হওয়া মানে আউটপুট কম হওয়া, কিন্তু এই না যে ইনপুটের তুলনায় আউটপুট কম হওয়া, এটা অনেক বাইরে গেছে, মানে এরকম মাইনাস ওলা কোনো একটা মান আসবে, ঠিক আছে? আপাতত এতটুকু বলতে চলে, আমি বোঝানোর জন্য বলতেছি, ধরে নাও -8 হলো, তাহলে মাইনাস আইসি প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যাওয়া মানে কি আইসি কিন্তু তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানটা কমছে, কিন্তু আসলে কিন্তু মান বাড়ছে, দিক চেঞ্জ হয়েছে, তাহলে মান বেড়ে গেছে দিক চেঞ্জ হয়ে গেছে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তখন এই প্লাস দুইটারই দিক প্লাস, তার মানে এটা যেহেতু এরকম হয়েছে আর এটা যেহেতু, তখন কি হবে বলো? আমরা যদি এটা যদি উপরে সরি এটার দিকে তাকাও, এটা যদি এখন এরকম হয় তখন এটা হবে এই যে এরকম, এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখবো যে কিভাবে একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। লেটস হ্যাভ আ লুক এট দিস। তো বন্ধুরা এখন আমরা দেখবো যে কিভাবে একটা ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে। আসলে সুইচের কাজটা কি বলতো? সুইচ অন দ্যাট মিন্স তড়িৎ প্রবাহ আছে, সুইচ অফ দ্যাট মিন্স তড়িৎ প্রবাহ নাই। তার মানে বলতে পারি সুইচ অফ ইট মিন্স I এর মান 0, তড়িৎ প্রবাহ নাই। সুইচ অন দ্যাট মিন্স I এর মান নট ইকুয়াল টু 0। এই কনসেপ্টটা দিয়ে বুঝবো যে কিভাবে সুইচ হিসাবে ট্রানজিস্টর কাজ করে। কিভাবে? আমি যদি আউটপুটটাকে 0 বানাইতে পারি ট্রানজিস্টরের মাধ্যমে, তাহলে একবার বানাইলাম 0, তার মানে কি সার্কিট অফ, কারেন্ট ফ্লো নাই। আমি যদি এমনভাবে কাজটা করতে পারি যে আমাদের এখানে ট্রানজিস্টরের মাধ্যমে তড়িৎ প্রবাহের মানটা নট ইকুয়াল টু 0 হয়েছে, মানে সার্কিটটা অন, তাইলে তো সুইচের কাজ হয়ে গেল। এই কাজটা এখানে করাবো। দেখো তুমি একটু তাকাও, তুমি জানো পিএন ডায়োড জাংশনের ডিপ্লেশন লেয়ারের যেই ভোল্টেজ সেটা হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক না? তাহলে আমরা যদি এইটাকে এন বলি, এটাকে পি বলি, এটাকে এন বলি, তাহলে এই পি আর এন এর ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ 0.7, তাহলে এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে হয়, যে কোষটা এখানে আমি সেট করেছি সেই কোষের ভোল্টেজটা অফকোর্স 0.7 এর চেয়ে বড় হইতে হবে, কারণ যদি 0.7 এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে বলো তো? কারেন্টটা ওই 0.7 কে ব্যাক করতে পারবে না। তার মানে আমরা বুঝতেছি এখানে যদি বিসি হয় এই কোষের ভোল্টেজ আর বিই যদি হয় এই পিএন ডায়োড জাংশনের এই ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ, মানে 0.7 সিলিকনের ক্ষেত্রে যদি কল্পনা করি, এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.9, তাহলে বিসি যদি এটা সমান হয়
অথবা এটার চেয়ে যদি ছোট হয়, সমান অথবা যদি ছোট হয়, তাহলে কি এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে? তার মানে কারেন্ট যদি ফ্লো করতে না পারে তখন কি হবে বলতো? আমরা কি আউটপুট পাবো? তার মানে সার্কিটটা অফ। যদি এরকম হয়, এটা 0.7 এর থেকে বড় হয়, তাহলে এটা আমরা কি পাবো? আমরা একটা আউটপুট পাবো, মানে সার্কিট অন। তার মানে এই বি সি এর মানের উপরে নির্ভর করতেছে কখন সে কারেন্ট ফ্লো করবে, কখন কারেন্ট ফ্লো করবে না। এমন একটা পদ্ধতি যদি এখানে ঘটাইতে পারি যে সি এর মানটাকে কখনো 0.7 এর চেয়ে বাড়ায় দিলাম, কখনো 0.7 এর চেয়ে কমায় দিলাম। যখন বাড়ায় দিব তখন সার্কিট অন, যখন কমায় দিব তখন সার্কিট অফ। টিকটক টিকটক, ইটস ওয়ার্কিং লাইক এ সুইচ। বুঝতেছো? কিন্তু পরীক্ষার মধ্যে তো আর টিকটক টিকটক লেখলে তুমি নাম্বার পাইবে না, একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক না? সেই ব্যাখ্যাটা এখন করব। আমরা এই লুপের মধ্যে একটু কিরশফ মামার লটাকে অ্যাপ্লাই করব। চলো অ্যাপ্লাই করি। আমরা জানি যদি কিরশফের লটাকে অ্যাপ্লাই করতে চাই, যদি আমরা কারেন্ট ফ্লোর দিকটা এভাবে ধরি, তাহলে এই হচ্ছে বিসি। তারপরে এখানে যদি আমাদের এটা বিবি না ধরি, এটাকে আমরা আরবি আছে যেহেতু, আরবির মধ্যে দিয়ে ধরো আমাদের আইবি কারেন্ট ইনপুট করলাম, আইবি কারেন্টটাকে ইনপুট করলাম আইবি। তাহলে আইবি আর আরবি মিলে ভোল্টেজ হইতেছে আইবি ইনটু আরবি, ঠিক আছে? তারপরে ঘোরার পরে আমরা এখান থেকে কি পেলাম বলতো? এখান থেকে পাইলাম আমরা বিই। তাহলে এটাও প্লাস বিই, কারেন্টের দিক সেম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ছোট লাঠি পাইছি, মানে নেগেটিভ, তার মানে মাইনাস দিতে হয়। কিরশফের ল যদি কেউ না পারো, তাহলে ওই যে অধ্যায় কিরশফের ল আছে চলতরি থেকে, তো এখান থেকে শিখে আসো। তাহলে এখান থেকে মাইনাস বিসি দিলাম, দেওয়ার পরে কি হবে? ইজিক্যাল টু 0। তাহলে খেয়াল করো তো এখান থেকে আমরা কি নিতে পারি আসলে? সরি, আমরা এখান থেকে শুরু করছিলাম, তাহলে এটা তো আর হবে না, কারণ বিসি তো আগে থেকে ধরে নিয়েছি, এভাবে যাওয়ার পরে পাইছি। তার মানে আলটিমেট এটা হচ্ছে 0, ঠিক না? তাহলে কি হচ্ছে বলো তো? এক মিনিট, সরি গাইস, একটু ভুল লিখে ফেলেছিলাম। আমরা এখান থেকে শুরু করব, কারণ এটা তো আমাদের কোর্স, আমরা এখান থেকে শুরু করে আসবো। দেখো এই যে আমরা প্রথমে আইবি আর আরবি কে গুণ করে এটার ভোল্টেজটাকে নিলাম, তারপরে এখানে বিই এর ভোল্টেজটা পাইলাম বিই, তারপরে যেহেতু আমরা এটার ভোল্টেজ থেকে বিসি ধরেছিলাম এবং যেহেতু ছোট লাঠি কিংবা মাইনাস পেয়েছি, তাহলে এখানে হচ্ছে মাইনাস বিসি সমান সমান 0। এখন আমরা যদি এখান থেকে আইবি এর মানটা লিখতে চাই, দেখো কি হয়? আইবি ইজ ইকুয়ালস টু বিসি মাইনাস বিই, বিসি মাইনাস বিই বাই আরবি। একটু তাকাও, আইবিটা কিন্তু আমাদের ইনপুট কারেন্ট, রেজিস্ট্যান্ট ইনপুট কারেন্ট। ধরো এটা আমাদের এখানে ওই মাইক্রোফোনের উদাহরণটা দেওয়া যাবে, একটা বাল্বের উদাহরণ দেওয়া যায়। আর এই আইসিটা কি? আউটপুট। খেয়াল করে কিন্তু এইবার একটা সূত্র জানি আমরা, যদি সেটা সাধারণ নিঃসারক সংযোগ হয়, মানে কমন ইমিটার সার্কিট হয়, তাহলে বিটা ইজ ইকুয়ালস টু হয় আউটপুট বাই ইনপুট। আউটপুট কি? আইসি, আর ইনপুট কি? আইবি। এখন কথা হচ্ছে ভাই এই সূত্রটা তো আপনি বলার নাই ভাই, এটা তোরা আগেই জানলে জানোস, আর যদি না জানোস তাহলে বইয়ের মধ্যে আছে, অথবা আমি এই পার্টের পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যখন ম্যাথমেটিক্যাল সলভের একটা সলিউশন দেবো, ঠিক আছে? তখন এগুলো নিয়ে আলোচনা করবো। এখন মুখস্থ করে নি যদি না পারোস। তাহলে এখান থেকে দেখতো আইসির মান কি হইতেছে? আইসি এর মান হচ্ছে বিটা ইনটু আইবি। এটাকে একটু পেন্ডিং এ রাখ, খেয়াল কর। আমরা কিরশফের ল থেকে আইবি সমান এটা পাইলাম, আর আমরা ওই যে কমন, এটাকে বলা হয় কমন কারেন্ট গেইন আর কি, কারেন্ট গেইন ফ্যাক্টর, ওটা থেকে আইসি সমান পেলাম বিটা ইনটু আইবি। আইবি আর আইসি, আইবিটা কিন্তু ইনপুট কারেন্ট, আর আইসিটা কি? আউটপুট কারেন্ট। বুঝিস সুইচ হিসেবে এখানে কাজ করে। একটু তাকা এখানে, আইবি ইজ ইকুয়াল টু আরসি মাইনাস বিই। দেখ বিসিটা যদি বিই এর সমান হয়, তাহলে বিই আর বিই কাটা যায়, উপরে হয় 0। 0 বাই পৃথিবী মানে কি? 0 বাই সামথিং, 0 বাই পৃথিবী, 0 বাই দুনিয়া মানে 0। তার মানে আইবি এর মান 0 হয়। তাহলে প্রথমে আমরা একটা শর্ত লিখতে পারি, যদি বিসি ইজ ইকুয়ালস টু বিই হয়, অথবা বিসি যদি বিই এর চেয়ে ছোট হয়, তাহলে আইবি এর মান হচ্ছে 0 অথবা 0 এর চেয়ে ছোট, 0 অথবা 0 এর চেয়ে ছোট, 0 হোক আর 0 এর চেয়ে ছোট হোক। যদি এই বিসি এর মানটা এই বিই এর চেয়ে কম হয়, কোনোদিন কারেন্ট যেতে পারবো না তো। তাহলে ধর বিসি এর মান, আইবি এর মানটা 0, মানে আউটপুট 0 হলো। কেন আউটপুট 0 হইছে? যদি তুই বিসিটাকে কি করস? বি এর চেয়ে কমায় দেস বা কমায় দাও, যাই হোক,
তাহলে এখানে তুই এখন মান বসা, যদি আইবি 0 হয় তাহলে 0 ইনটু বিটা সমান সমান 0, তার মানে আইবি 0 অথবা 0 চেয়ে ছোট হইলে আইসি এর মান 0 অথবা 0 চেয়ে ছোট হয়। 0 অথবা 0 চেয়ে ছোট হওয়া মানে কারেন্ট ফ্লো হয় নাই, মানে সার্কিটটা অফ। প্রথম শর্ত বাদ। দ্বিতীয় শর্তে আয়, যদি বিসি এর মানটা বিই এর চেয়ে বড় হয়, বিই এর চেয়ে বড় মানে 0.7 এর চেয়ে বড়, তাহলে কি হয়, তাহলে কিন্তু তুমি একটা আইবি এর একটা পজিটিভ ভ্যালু পাও। পজিটিভ ভ্যালু মানে বিসি বি এর চেয়ে বড়, তার মানে বি এর ফল পজিটিভ হবে, ঠিক না? অফকোর্স পজিটিভ। তাহলে আমরা এখানে লিখতে পারি আইবি উড বি পজিটিভ। তাহলে আইবি যদি এখানে পজিটিভ হয় তাহলে এটা প্রথম কেস আর এটা সেকেন্ড কেস, তাহলে আইসি এর মান কি হয় বল? এটা যদি একটা পজিটিভ নাম্বার হয় তাহলে এটাও একটা পজিটিভ নাম্বার হবে, তার মানে পজিটিভ নাম্বার মানে কি 1 2 3 4 5 সামথিং, মানে আইসি এর একটা ভ্যালু আছে, তার মানে তখন কিন্তু আমাদের কারেন্টটা থাকবে। তাহলে দেখ, এই যে বিসি এর মানের উপরে নির্ভর করতেছে, বিসি এর মান যদি বি এর চেয়ে ছোট হয় কারেন্ট পাইতেছি না। কিভাবে? কারণ তখন ইনপুট শূন্য, ইনপুট শূন্য মানে আউটপুট শূন্য। এই যে এখান থেকে কারেন্ট ফ্লো হইলে না ইনপুট পাবো, বিসি এর মান ছোট হওয়া মানে ইনপুটটা তো এই যে এখান থেকে তুই দিছস ঠিকই, কিন্তু দেওয়ার পরে তো এখান থেকে ঢুকতে হবে, কিন্তু তখনই আউটপুটটা এখানে আসার পরে ইনপুটটা শূন্য হয়ে যায়। আর ইনপুট শূন্য হলে সূত্রের মধ্যে পাইলাম আউটপুট শূন্য বা শূন্য চেয়ে ছোট। আবার যদি বিসি বি এর চেয়ে বড় হয় তাহলে তুমি ইনপুট পাইতেছো কি শূন্য চেয়ে বড়, তার মানে এইবার এই কোষের মধ্যে খেলাটা। এখানে যদি এমন একটা মেকানিজম করতে পারি যে সে কখনো 0.7 এর চেয়ে বেশি ভোল্টেজ ক্রিয়েট করতেছে, আবার কখনো 0.7 এর চেয়ে কম ভোল্টেজ ক্রিয়েট করতেছে। যখন সে 0.7 এর চেয়ে বেশি ভোল্টেজ ক্রিয়েট করে তার মানে সার্কিট অন, কম ভোল্টেজ ক্রিয়েট করে দ্যাট মিন্স সার্কিট অফ। টিক টক, অফ অন। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ আ ট্রানজিস্টর অ্যাজ আ সুইচ। আশা করি বুঝতে পেরেছো। যদি পরীক্ষার মধ্যে আসে এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিবে। এই পর্যন্ত সবার সুস্থ থাকো, ভালো থাকো। পরের এপিসোডে আমরা এই অধ্যায়ের গাণিতিক সলিউশন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।